আর এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়, মানে যখন আমাদের এই রোগটা যখন শরীরে আসে, এই রোগটা শরীরে বাড়তেই থাকে আমাদের, মানে স্যাক্রোইলেক জয়েন্ট থেকে স্টার্ট হয় আমাদের। তারপর আস্তে আস্তে যে স্পাইনে পুরো যে 33টা আমাদের হাড় রয়েছে, তার মাঝখানে যে গ্যাপিংগুলো আছে, টোটালটাই কিন্তু আস্তে আস্তে ক্যালসিফিকেশন হতে আরম্ভ করে দেয়। আর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস এখানে ডিসকাস করেছি, প্রোগ্রাম করেছি, কিন্তু অ্যাঙ্কোলাইজিং টোটালি ডিফারেন্ট একটা রোগ। কেন কি অ্যাঙ্কোলাইজিং হয়ে যাওয়ার পর প্রপার চিকিৎসা না পাওয়ার জন্য বা প্রপার চিকিৎসা না হওয়ার জন্য একটা মানুষ কিন্তু পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। মানে একটা মানে এটার কি কোনো নির্দিষ্ট বয়স আছে নাকি অল্প বয়সে হওয়ার চান্সেস রয়েছে? এই রোগটা বেসিক্যালি কম বয়সে স্টার্ট হয়। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস আমরা দেখেছি খুব কম বয়স থেকেই প্রবলেমটা স্টার্ট হয়। তারপর আস্তে আস্তে এই প্রভাবটা আমরা গোটা শরীরে, পুরো জয়েন্টসে বা প্লাস অন্য অন্য অর্গানসে আমরা দেখতে পারি। কেন কি এই রোগটা হচ্ছে এমন প্রোগ্রেসিভ রোগ, মানে যাকে যাকে পাবে সবাইকে ইনভলভ করে নেবে। আচ্ছা, তো এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হলে পরে একজন মানুষের স্টিফনেস আসবে, এর বাইরে আর কি কি প্রবলেম সে ফিল করবে? সিমটমস বলতে কাকে বলে? কোমরে ঠিক পাশে, কোমরের নিচেই ওনার পেইন থাকবে, স্টিফনেস থাকবে। স্টিফনেস মানে হচ্ছে ইজিলি উঠা বসা করতে পারবে না, সামনের দিকে বডি একটু ঝুঁকে যাবে, ফরওয়ার্ড ব্যান্ডিং যাকে আমরা বলি। চোখ লাল হবে, ইউআইটিস যেটা বলা হয়, চোখ লাল হয়ে যাবে পেশেন্টের। আর রোগটা যখন আর বাড়বে তখন নিঃশ্বাস নিতে সমস্যা হবে। নিঃশ্বাস নিতে এই জন্য সমস্যা হবে কেন কি আমাদের চেস্টে যে হাড়গুলো আছে সেটাও কিন্তু রোগে ইনভলভ হবে। তারপর একটা লাংসে আমাদের একটা প্রেশার ক্রিয়েট হবে, সেই জন্য পেশেন্ট রেসপিরেটরি ডিসঅর্ডার ফিল করবে। তো স্টার্টিং যেটা দেখবে পেন, স্টিফনেস, চোখে লাল, ইউআইটিস দেখবে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এই সিমটমসটা স্টার্টিংয়ে দেখতে পাবে। এবার যখন রোগটা আর প্রোগ্রেসিভ করবে তখন পেশেন্টের নিঃশ্বাস নিতেও সমস্যা হবে। এই রোগটা মানে কতটা একটা মানুষকে মানে পিছিয়ে ফেলতে পারে বা পঙ্গু করে ফেলতে পারে, আদৌ কি পারে? দেখুন, বেসিক্যালি আমাদের শরীরে যত জয়েন্টসগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, সবারই কিন্তু আমাদের তার ইম্পর্টেন্স আছে। আজকে আমার জয়েন্টস নর্মাল আছে, আমি খুব সুন্দর করে বসে ঘাড় ঘুরিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারছি। আমি আমার হাতগুলোকে রোটেট করতে পারি, আমি হাঁটু ভাঁজ করে বসে আছি এখানে। কিন্তু একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট কিন্তু এত স্মুথলি আপনার সঙ্গে বসে কথা বলতে পারবে না। একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্টের তার যখনই ক্যালসিফিকেশন আরম্ভ হবে, সে আপনার সঙ্গে কথা বলতে গেলে পুরো বডিটাকে রোটেট করে কথা বলতে হবে। তার জয়েন্টসগুলোকে সে সেইভাবে ইউটিলাইজ করতে পারবে না, উঠা বসা করতে পারবে না। ডিপেন্ড করছে কতটা হার্ড এফেক্টেড হয়ে গেছে। কেন আমি যে সে চেয়ারে বসে আছি সেটা তো অনেকটা নিচু, কিন্তু একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট এই তো নিচু বসতে পারবে না, তার জন্য উঁচু চেয়ার, উঁচু লেভেল দরকার পড়বে। তার হাঁটুগুলো ইফেক্টেড হবে, তার স্পাইনগুলো ইফেক্টেড হবে, ঘাড়গুলো ইফেক্টেড হবে। তো ন্যাচুয়ালি যতটা জয়েন্টসগুলো ইফেক্টেড হবে তার কাজ করতে ততটাই ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে মানে একজন পেশেন্টের যখন এটা আইডেন্টিফাই হবে এই তার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হচ্ছে, তারপর তো তার ট্রিটমেন্ট, তাহলে আইডেন্টিফিকেশনের জন্য প্রসেস কী রয়েছে? রোগটাকে আইডেন্টিফাই করার জন্য মানে ধরুন আপনি তো বলছেন ক্লিনিক্যাল ভিশনের কথা, যে এইগুলো হবে, সিমটমসগুলো বললেন, কিন্তু এরপরে মানে ইনভেস্টিগেশন দুটো ইনভেস্টিগেশন হয়। একটা হচ্ছে ব্লাড ফর HLA-B27 বলে একটা পরীক্ষা হয়, আরেকটা পরীক্ষা আমরা MRI রিপোর্ট করি। আমরা এই দুটো পরীক্ষাই আমাদেরকে কনফার্ম করে যে পেশেন্ট অ্যাঙ্কোলাইজিং থেকে আক্রান্ত রয়েছে কিনা। কেন কি স্পাইন দেখে আমরা বুঝতে পারবো স্পাইন কতটা ক্যালসিফাইড হয়েছে, আর HLA-B27 পজিটিভ থাকবে। এই দুটো মিলিয়ে আমরা সঙ্গে সিমটমসগুলো দেখে আমরা বলবো যে পেশেন্ট অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। আপনি তো বললেন যে এই রোগটা অল্প বয়সেই হয়, তার মানে দেখি আমাদের জিন মানে এটাকে হ্যাঁ, জেনেটিক কজ হতে পারে, জেনেটিক কজ হতে পারে। আপনার পেশেন্টের ফ্যামিলিতে কারোর আগে জেনারেশনে মা বাবা তাদের কোনো এফেক্টেড হয়েছে, তার এই রোগটা সে নেক্সট জেনারেশনকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারে। আচ্ছা, মানে এটা জেনেটিক্যালি হতেই পারে? হতে পারে। মানে এর পিছনে ট্রমা বা ওই ধরনের কাজ অতটা করে না? না, এটা এই রোগটা বেসিক্যালি আপনার জেনেটিক একটা কজ হয়েছে। তারপর আয়ুর্বেদ যেটা বলছে আমাদের যে শারীরিকে যে 3টে ডোজ রয়েছে বায়ুপিত্ত কাপ, তো বাত যখন ডিসব্যালেন্স হয় তখন কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসে। বাত গিয়ে আমাদের শরীরে আস্থি আর মজ্জাকে ইফেক্টেড করে, তারপর গিয়ে আমাদের শরীরে এই আস্থি মজ্জাগত বাত রোগ তৈরি হয় আমাদের।